আধিপত্যবাদী খবরদারি পশ্চিমবঙ্গের সেই দাদাবাবুদের কর্তৃত্বকে খর্ব করতে হয়েছে। এই বাংলাদেশ অর্জন করতে গিয়ে একইভাবে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের প্রভুত্বের যবনিকাপাত ঘটিয়ে বাংলাদেশ নামক এই লাল সবুজের পতাকা আমাদের অর্জন করতে হয়েছে। সেই লাল সবুজের পতাকায় বারবার শকুনের হামলা হয়েছে। এদেশে বারবার ভিনদেশী সাম্রাজ্যবাদী আগ্রাসনের নখদন্ত এসে আমাদের স্বাধীনতাকে ক্ষতবিক্ষত করবার চেষ্টা করেছে। সর্বশেষ 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটি ভিনদেশী অপশক্তির কৃতদাসী হিসেবে বাংলাদেশের ক্ষমতার মসনদে লেডি ফেরাউন হিসেবে আখ্যায়িত হয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী জালিম শেখ হাসিনা বাংলার মানুষের অধিকারকে বুটের তলায় পিষ্ট করেছে, খুন খুনের স্বর্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি প্রতিবার যখনই বাংলাদেশের মানুষ মুক্ত হতে চেয়েছে, নিজেদের অধিকার এবং অভিপ্রায়কে বাস্তবায়ন করবার চেষ্টা করেছে, এদেশের মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে ষড়যন্ত্রের মাধ্যমে হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি 1971 সালে যখন এদেশের মানুষ জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশটাকে স্বাধীন করেছিল, যে দেশের স্বাধীনতার ঘোষণার শুরুতেই আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে ইনশাআল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, যে মুক্তিযুদ্ধের কথা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, সেই মুক্তিযুদ্ধ শেষ হতে না হতে 71-এর 16 ডিসেম্বরের পরে 72 সালে এসে ভিন দেশি একটি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী সেই দেশের সংবিধানের মূল 4 নীতিকে ভিত্তি করে বাংলাদেশে 72-এর সংবিধান তৈরির মাধ্যমে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। শুধু হাইজ্যাক করে ক্ষান্ত হয়নি, 71-এর মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ভুলুণ্ঠিত করে 72-এর ভেজাল চেতনা এদেশে মুক্তিযুদ্ধের চেতনা নামে প্রতিষ্ঠিত করবার পায়তারা চালানো হয়েছে। এরপরে 72 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা সেই বাকশালী সেই 72-এর ভেজাল চেতনার বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করবার পায়তারা চালানো হয়েছে। এভাবেই বিগত ফ্যাসিবাদী সরকারের নেতৃত্বে বাংলাদেশকে বিভাজিত করে, বাংলাদেশকে বিভক্ত করে এদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি এদেশের মানুষ যখনই তাদের অধিকার আদায় করবার জন্য মাঠে নেমেছে, সর্বশেষ আমরা দেখেছি এদেশের 4 কোটি ছাত্র জনতা কোটা সংস্কার এবং কোটা বিরোধী আন্দোলনে যখন তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে নেমেছে, 4 কোটি তামাল সন্তানদেরকে ক্ষমতার মস্তদে বসে ভিনদেশী কৃতদাসী স্বৈরাচারী শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। তখন বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমার ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে স্লোগান তুলেছিল। তারা বলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, ইনসাফের কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়। রাতের গভীরে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। সেদিনই স্বৈরাচারী শেখ হাসিনার বিভাজনের রাজনীতি, ভণ্ডামির রাজনীতির কবর রচিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে সে বিতাড়িত হয়েছে 5ই আগস্ট। বিতাড়িত হওয়ার পূর্বে বাংলাদেশ যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে, বাংলাদেশ যেন সামনের দিকে অগ্রগামী না হতে পারে, তার যা করণীয় ছিল, যা করা সম্ভব ছিল সবগুলোই তারা করেছে। এবং আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে ভিন্ন আরেকটি দেশের করদ রাজ্যে পরিণত করবার ষড়যন্ত্র চালিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দম্ভ বলে তারা বলতো, অহংকার করে সে বলতো, শেখ হাসিনা পালায় না। আমি বাংলার মানুষের কাছে জানতে চাই,
শেখ হাসিনা পালায় না পালায় না? শেখ হাসিনা বাংলাদেশে থেকেছে না পালিয়ে গেছে? মুক্তিকামী মানুষের জনস্রোতের সামনে বাংলার মাটিতে থেকে সে টিকতে পারে নাই। পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে সে কি করেছে আশ্চর্যান্বিত হতে হয়। লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আশ্চর্য লাগে যে একটা বিধবা নারী, তার তো এত সম্পদের প্রয়োজন হয় না, সে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে, তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এভাবে দেশটাকে খোকলা করে দেশের সকল অর্থবিত্তকে বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার পায়তারা চালানো। কারণটা কি? কারণ আর কিছু নয়, এত সম্পদের প্রয়োজন ওই বিধবা নারীর ছিল না। সে সম্পদ চুরি করেছে মূলত বাংলাদেশের অর্থনীতির ভিত ধসিয়ে দেওয়ার জন্যই। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এটাই ছিল তার দুরভিসন্ধি। এই দুরভিসন্ধি সে কেন করেছিল? কারণ তার রাজনীতিটাই ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাকে নিয়ে আর বেশি কথা বলতে চাই না, শুধু বলতে চাই আমার প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা বলবো, তোমরা বাংলাদেশের এই পালিয়ে যাওয়া খুনি ওয়ারেন্টভুক্ত আসামিকে তোমাদের বুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কের বুকে তোমরা ছুরিকাঘাত করেছো। তোমরা তাকে আশ্রয় দিয়েছো, আমরা মেনে নিয়েছি। তোমরা সেখানে তাকে বধূর মতো আপ্যায়ন করছো, সেটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু সেখান থেকে আমার বাংলার স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের মানুষের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বাংলার মানুষ সেটা বরদাস্ত করে নেবে না। আমরা ভারত রাষ্ট্রকে বলতে চাই, বিগত এই 5ই ফেব্রুয়ারি ভারতের মাটিতে বসে ভারতের প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশের পলায়নকারী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসামূলক যে বক্তব্য প্রদান করেছে, তার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে গোটা বাংলাদেশে আবার অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এর দায় শুধুমাত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে নয়, বরং রাষ্ট্র হিসেবে ভারতকেও তার দায় বহন করতে হয়। আমরা জানতে চাই, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে তোমরা বাংলাদেশের সঙ্গে সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক রাখতে চাও কি চাও না? পরিষ্কার জবাব দিয়ে দাও। মনে রেখো, শেখ হাসিনার যুগের নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না। সর্বশেষ কথা আওয়ামী লীগকে নিয়ে আমার, যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন, আমার আপনাদেরকে নিয়ে বড় দুঃখ হয়, আফসোস হয়। আপনারা আরো বড় আশ্চর্য লাগে যখন দেখি আপনারা আগামী দিনে আবার আওয়ামী লীগের রাজনীতি করবার স্বপ্ন দেখেন। আপনাদের তো লজ্জা থাকা উচিত। আবার ওই নেত্রীকে নিয়েই সামনে আগানোর দুঃস্বপ্ন আপনারা দেখেন। এতটুকু আত্মমর্যাদা যদি আপনাদের থাকতো, আপনারা এই কাজ ভুল করতেন না। আমি বলি, বাংলাদেশে এরকম গণ আন্দোলনের মুখে, গণমানুষের চাপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন ইতিপূর্বে আরো অনেকেই। 1990 সালের গণ অভ্যুত্থানে ক্ষমতার মস্তক ছেড়েছেন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, ক্ষমতাচ্যুত হয়েছেন। ক্ষমতাচ্যুত হয়ে কারাগার অন্ধকার প্রকোষ্ঠকে গ্রহণ করে নিয়েছেন, বেছে নিয়েছেন দেশ ছেড়ে, জনগণ ছেড়ে, দলের নেতা কর্মীদেরকে ছেড়ে তিনি বিদেশ পলায়ন করেন নাই। এরপরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি একবার 1996 সালে, আরেকবার 2006 সালে, 2006 সালে আবার তিনি আন্দোলনের মুখে নানা কারণে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। বাধ্য হয়ে তিনি অশীতিপর বয়সে জীবন মরণের মাঝামাঝি দাঁড়িয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর কাটিয়েছেন। কিন্তু নেতা কর্মীদেরকে ফেলে রেখে এভাবে শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যান নাই।
হ্যাঁ, আওয়ামী লীগের নেতা কর্মীরা, তোমাদের নেত্রী কামটা করলো কি? বলো, কি কাজটা তোমাদের নেত্রী করলো? তোমাদের কথা দুইবার ভাবে নাই। সে ভেবেছে তার পুত্র জয়ের কথা, সে ভেবেছে তার কন্যা পুতুলের কথা, সে ভেবেছে তার বোন রেহানার কথা, সে ভেবেছে তার ভাগনা ববির কথা, সে ভেবেছে তার ভাগ্নি টিউলিপের কথা। সে পরিবার ছাড়া দেশের মানুষের কারো কথা ভাবে নাই। তোমাদের কথা ভাবে নাই। 14টা লাগেজের কথা ভেবেছে। পালানোর আগে 14টা লাগেজ করে নিজের যা কিছু দরকার সব গুছিয়ে নিয়ে হেলিকপ্টারে করে দাদার দেশে চলে গেছে। আওয়ামী লীগ এদেশে কি করবে দুইবার ভাবে নাই। সে জানতো এদেশে তার পতন ঘটবে। সে আগে থেকে আজ করতে পেরেছিল তাকে পালিয়ে যেতে হবে। এজন্য পালানোর আগে তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে সে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে। আর তোমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে সে জনরোষের মুখে ঠেলে দিয়ে নিজ এবং নিজের পরিবারের শেষ চিন্তা নিয়েই সে দেশ ছেড়ে পালিয়েছে। এইরকম ভীরু কাপুরুষ একজন নেতার নেতৃত্বে কোন আত্মমর্যাদা সম্পন্ন রাজনৈতিক নেতা কর্মীরা রাজনীতি করতে পারে না। মুখে চুনকালি মেখে দিয়ে বাংলার তামার সন্তানেরা ঐক্যবদ্ধ রাজনীতির মঞ্চ তৈরি করেছিল। এই মঞ্চে ছিল যেমনি ভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা, এই মঞ্চে উপস্থিত ছিল আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। এই রাজপথে আমার প্রতিটি কওমি মাদ্রাসা থেকে তোমার সন্তানেরা বুক চিতিয়ে রাজপথে নেমে এসেছিল। প্রতিটি রঙে রক্ত দিয়ে তারা যুদ্ধ করেছে। মোহাম্মদপুরের রণাঙ্গনে রক্ত দিয়েছে, যাত্রাবাড়িতে যুদ্ধ করেছে, উত্তরায় তারা যুদ্ধ করেছে। বাংলাদেশের প্রতিটি সম্মুখী সমরে দাঁড়িয়ে স্বৈরাচারের বিরুদ্ধে, তার পেটোয়া বাহিনীর বিরুদ্ধে রক্ত দিয়ে 24-এর 5ই আগস্টের বিপ্লবকে সফল করেছে। কাঁধে যে ভূত সওয়ার হয়েছিল, সেই ভূত শেখ হাসিনার কাঁধ থেকে নেমে মনে হচ্ছে বাংলাদেশে নতুন কারো কাঁধে ভর করেছে। আবার তারা তৌহিদি জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানতে চায়। পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা। বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাথা। এদেশের ইসলাম যদি আক্রান্ত হয়, স্বাধীনতা বিপন্ন হবে। যারা বাংলাদেশে ইসলামের শত্রু তারাই স্বাধীনতার দুশ্মন। যারা বাংলাদেশের ইসলামের বিপক্ষ তারাই স্বাধীনতা বিরোধী অপশক্তি। ইসলাম নিয়ে কোন কটাক্ষ স্বাধীন বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না। এদেশের তৌহিদি জনতার তোপের মুখে ইসলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এবং তার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বিরুদ্ধে কটূক্তি করে এদেশে ইসলাম বিরোধী চরম বিতর্কিত তসলিমা নাসরিন বিতাড়িত হয়েছে। তাকে নতুন করে পুনর্বাসন করবার কোন ষড়যন্ত্র বাংলাদেশ মানবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একই সঙ্গে আমরা বলতে চাই, বাংলাদেশ এবং ইসলাম একই সূত্রে গাথা। 24 জুলাই আগস্টের বিপ্লব যেভাবে আমাদেরকে দেখিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়, আমরা দেখেছি বাংলাদেশের রাজপথগুলোতে আমাদের সন্তানেরা তারা
বুলেটের মুখে, তারা বুলেটের মুখে স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, রাজপথ ছেড়ে পালিয়ে যায় নাই। যখনই নামাজের সময় হয়েছে, আমাদের সেই সংগ্রামী বীর ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে আজানের আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করেছে। সেই রাজপথ, যেই রাজপথে আবু সাঈদদের রক্ত রঞ্জিত হয়েছে, যে রাজপথে জীবন দিয়েছে বীর মুগ্ধরা, সেই রাজপথে দাঁড়িয়ে আমার ছাত্র জনতা সারিবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহর দরবারে রাজপথকে তারা সেই জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সেজদা লুটিয়ে পড়েছে। তারপর সেখানে আল্লাহর কাছে হাত তুলে চোখের অশ্রু ছেড়ে সাহায্য কামনা করেছে। আমার আল্লাহ সাহায্য করেছেন, বলেন কথা ঠিক কিনা? আল্লাহর সাহায্যে অবশেষে 5ই আগস্ট বিপ্লব সফল হয়েছে। কাজেই বাংলাদেশের এই বিপ্লবের কথা ভুলে গেলে চলবে না। 5ই আগস্টের বিপ্লবের পর দুপুর 2টো থেকে 3টা পর্যন্ত টেকনাফ থেকে তেঁতুলিয়ায় মুসলমানদের জনপদে অবৈধভাবে গড়ে ওঠা ভাস্কর্যময় প্রতিটি মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু হিন্দুদের কোন মন্দিরে, কোন উপাসনালয়ে ফুলের টোকা দেওয়া হয় নাই। এখান থেকে আগস্ট বিপ্লবের প্রকৃত চিত্র পাওয়া যায়। এই বিপ্লব ছিল অসাম্প্রদায়িক বিপ্লব। এই বিপ্লব ছিল এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের তাওহীদি চেতনার বিরুদ্ধে প্রচলিত ষড়যন্ত্রের বিরুদ্ধে বিপ্লব। এই বিপ্লব ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির বিপ্লব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের বিপ্লব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের একটি মজবুত ঐক্যের মাধ্যমে সকল বিদেশি শক্তির ষড়যন্ত্রকে মোকাবেলা করে, তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে একটি ইসলামী বাংলাদেশ গড়ে তুলবার জন্য ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ আমরা দেখতে চাই। নেতৃবৃন্দ, আমরা কাজ করছি। যদি এদেশের ইসলামপন্থী নেতৃবৃন্দ, আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানায়, আপনারা যেমনি ভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন, আগামী সেই বাংলাদেশ গড়বার জন্য এদেশের ইসলামী নেতৃত্বকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আমরা যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চাই, এই বৈষম্যহীন বাংলাদেশ মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা সম্ভব হবে না। এজন্য প্রয়োজন পূর্ণাঙ্গ সাম্য, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে চাইলে একমাত্র গ্যারান্টি আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা।